হিলিয়ামের অটিজম স্পেকট্রামে, অটিজম নিয়ে আমাদের আলাদা চ্যাপ্টার আছে আজকের ক্লাসে। অটিজম স্পেকট্রামে হিলিয়ামের যে জিনিসটা আমরা পাইছি, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিলেইড লেবার। তো ডিলেইড লেবারের ব্যাপারটা হচ্ছে কি, ডিলেইড লেবার যখন অটিজমের বাচ্চা আসে, যখন ডিলেইড লেবারের প্রশ্ন আমাদের সামনে আসে, আমরা যখন দেখি যে মায়ের ব্যথা উঠছে রাত্র 12টায়, প্রচুর পরিমাণ মেডিসিন ইনডিউস করা হয়েছে বা প্রচুর পরিমাণ কাহিনী করা হয়েছে, তারপরও বাচ্চা বের হইতে চাচ্ছে না, তখন আমরা 4-5টা গ্রুপের মধ্যে বাচ্চাটাকে ফেলে দিই। ফার্স্ট গ্রুপ হচ্ছে ব্যারিয়াম গ্রুপ, ব্যারাইটা গ্রুপ। সেকেন্ড রেমেডি হচ্ছে গ্রুপ হচ্ছে এই অপিয়ামের যে সমস্ত গ্রুপগুলো আছে, অপিয়ামের যে সমস্ত রেমেডি গুলো আছে। থার্ড হচ্ছে যে আমরা ওকে ফেলে দিই হচ্ছে বেরিলিয়াম নামে আরেকটা গ্রুপ আছে সেখানে। এবং ফোর্থ এবং মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপ হচ্ছে আমরা তাকে হিলিয়ামের মধ্যে ফেলে দিই। তো এই ডিলেইড লেবার হচ্ছে আমাদের হিলিয়ামের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেশন, এটা মাথায় রাখেন। এবং এই ডিলেইড লেবারের বাচ্চারা যখন ছেলে বাচ্চা হয়, তখন অটিজমের যখন ছেলে বাচ্চা হয়, তখন আপনারা দেখবেন এই হিলিয়ামের বাচ্চাগুলোর মধ্যে একটা ডাইজেস্টিভ ইস্যু থাকে। এবং তখন ওই বাবেল নোসোড, হিলিয়াম, এই ধরনের হাইড্রোজেনিয়াম, এই ধরনের রেমিডি দিয়া এদেরকে উঠাইতে হয়। আর মহিলা বাচ্চা যারা, মেয়ে বাচ্চা যারা, এদের মধ্যে আমরা পাওয়া যাই হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, সিভিয়ার হরমোনাল ইমব্যালেন্স। তাহলে এই হচ্ছে 12C এর, আমি ভুল বলছি, এটা হচ্ছে 12C এর কাহিনী। এটা হচ্ছে হিলিয়ামের 12C এর কাহিনী। কি কি পাবো আমরা? প্রথম হচ্ছে পিএমএস পাবো, তারপরে ওভারিয়ান সিস্ট, ওভারিয়ান বিভিন্ন কিচ্ছা কাহিনী পাবো, মাল্টিপল অ্যানকিলাইজিং স্পন্ডিলোসিস পাবো, তারপরে হচ্ছে ডায়াবেটিস পাবো, আর বাচ্চাদের মধ্যে পাবো ডিলেইড লেবারের হিস্ট্রি থেকে অটিজম প্লাস ডাইজেস্টিভ ইস্যু অর অটিজম প্লাস হরমোনাল ইমব্যালেন্স। এই হচ্ছে হিলিয়ামের 12C রূপটা। এখন আসেন আমরা একটু হিলিয়ামের 30C আসি। হিলিয়ামের 30C যদি আমরা আসি, হিলিয়ামের 30C যখন প্রুভিং হয়েছে, তখন আমরা দেখতেছি যে এইবার ফুপু চোখ খুললো। এবার কি হয়েছে? এইবার আমরা ডিলেড লেবারের কারণ আমরা বুঝতেছি। ডিলেড লেবারের কারণ কি? কারণ হচ্ছে যে এই ফ্লোটিং ভার্সেস লাইটনেস, এটা হচ্ছে ডিলেড লেবারের কারণ। কারণ আমরা তখন এটা আমরা বিস্তারিত কথা বলবো, জাস্ট একটু টাচ দিয়ে যাই। এটা হচ্ছে ডিলেড লেবার, আপনি মেডিকেল সায়েন্সের থেকে দেখলে, ওটা তো মেডিকেল সায়েন্সের ব্যাখ্যাগুলো তো আমরা কম বেশি সবাই জানি, কিন্তু ডিলেইড লেবারের সাইকোসোমাটিক ব্যাখ্যা আছে। ডিলেইড লেবারের ব্যাখ্যা হচ্ছে যে একটা মানুষ তার মায়ের গর্ভ থেকে বের হতে চাচ্ছে না, সে ফ্লোট করতে চাচ্ছে, সে ভাসতে চাচ্ছে, এবং সে লাইটনেস পছন্দ করছে। সে মনে করতেছে যে আমি আসলে যেই আমার যেই ওজনটা আছে, ওজনটা কমে কমে থাকুক, মানে আমার শরীরটা হালকা থাকুক। এই ফ্লোটিং লাইটনেস, এটা আমরা অটিজমের বাচ্চার মধ্যে 100% পাই। এই মানুষটাই যখন বড় হয়ে যায়, এই মানুষটাই যখন উপরের দিকে উঠে যায়, 30-35 বছর, আমি একজন রুগী দেখছিলাম, এটা ক্যান্সার অফ কিডনি ছিল, ওনারে আমি হিলিয়াম দিছিলাম, বহুদিন ভালো রাখতে পারছিলাম। তো এখানে কি আসে? এখানে আসে হচ্ছে হেভিনেস। ঠিক আছে, এখানে চলে আসে হেভিনেস। তখন সে মনে করে যে না, এই পৃথিবী আমার জন্য ভারী, অলমোস্ট। হিলিয়াম কিন্তু আমরা গ্যাস নিয়ে একটু পরে কথা বলবো। তো হিলিয়াম কিন্তু প্রচন্ড রকম, ওর ওর মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণ অরামের ফিলিং আছে, ওর মধ্যে প্রচুর পরিমাণ বার্ডের ফিলিং আছে, ওর কিন্তু ইগলের, হেলিয়াল একটা লিউকোসিফেলাসের সাথে 90% মানুষ হিলিয়াম ভুল করে। ঠিক আছে, কারণ হেলিয়াল একটা লিউকোসিফেলাস অনেক অনেক আমেরিকান ইগল বলি আমরা, ব্যাল্ড ইগল বলি। ঠিক আছে, এবং এক্সট্রিম এনার্জি ফ্যাটিক এগুলা কিন্তু থাকে। ঠিক আছে। হুম। আহ হিলিয়ামের রুগী, হিলিয়ামের অটিজমের বাচ্চা, মাকে জিজ্ঞাসা করা হচ্ছে, সামনে আছে স্লাইডটা,
মাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে বাচ্চা জন্ম দেওয়ার পরে আপনার কাছে কেমন লাগতেছে। মা বলবে যে ওকে আমার কোলে রাখতে আমার ভালো লাগতেছে না। ইটস নট সিপিয়া। ঠিক আছে, এটা সিপিয়া না। কোলে রাখতে ভালো লাগতেছে না, কারণ বার্ড রেমিডি বার্ড রেমিডি যেটা আছে, সে কখনো অন্যের জন্য রেসপন্সিবিলিটি নেয় না। হ্যাঁ, সে নিজের জন্য রেসপন্সিবিলিটি নেয়। এটা খুব হাই লেভেলের রেমেডি। এখন আমরা গ্যাস নিয়ে একটু কথা বলবো একটু পরে, আমি স্লাইড অ্যাড করতে ভুলে গেছিলাম। হিলিয়াম যখন আমরা 200 এর প্রুভিং করলাম, তখন আমরা কি পাইলাম? তখন আমরা একটা রিয়েল পিকচার শুরু হইলো আমাদের। প্রথম পিকচার যেটা হচ্ছে, এটা হচ্ছে তখন আমরা বুঝলাম যে আমরা হিলিয়াম কিভাবে অটিজমে ব্যবহার করতে পারি। হিলিয়ামের বাচ্চাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে লিভ মি অ্যালোন। ঠিক আছে, হিলিয়ামের বাচ্চারা কারোর সাথে কমিউনিকেট করে না, না চোখে, না হাতে, না মুখে, না কথায়, না কিছুতেই কোনো কমিউনিকেশন হয় না। ঠিক আছে। এবং হিলিয়ামের বাচ্চারা, আপনার কাছে মনে হবে এটা বেলেডোনা ফেলেডোনা কিনা, হিলিয়ামের বাচ্চাদেরকে টাচ করা যায় না। এরা কমপ্লিটলি সোশ্যাল ইন্টারাকশনের বাইরে থাকে, একদম কমপ্লিটলি। ঠিক আছে। হুম। হিলিয়ামের একটা খুব বড় রূপ হচ্ছে যে যারা ধর্মযাজক, ঠিক আছে, মুসলমান ধর্মযাজক এবং বৌদ্ধ হিন্দু ধর্মযাজকের মধ্যে একটা পার্থক্য আছে। মুসলমান ধর্মযাজকের মুসলমান যারা ধর্মযাজক হয়, বা আমাদের মুসলমান সিস্টেমে যারা থাকেন, ঠিক আছে, তারা অনেকটুকু রেস্ট্রিকশনের মধ্যে থাকেন। বৌদ্ধ হিন্দু ধর্মযাজকদের রেস্ট্রিকশন কিন্তু রিলেটিভলি কম থাকে। তো মু- যারা স্পেশালি হিন্দু ধর্মযাজক, যারা বুদ্ধ ধর্মযাজক, তাদের ক্ষেত্রে কেস ভাবতে গেলে প্রথম যে রেমেডিটা ভাবতে হয় সেটা হচ্ছে হিলিয়াম। কারণ হচ্ছে ইন ডিফারেন্স টু লাভ টু অ্যান্ড ল্যাক অফ ইনিশিয়েটিভ, আরো সামনে আছে, আমি পুরাটা বলতেছি না। যেমন মুসলমানদের ক্ষেত্রে আমরা ভাবি কি, আমরা প্রথমে ভাববো থুজা, তারপরে ভাববো ম্যানসিনেলা, এই সমস্ত রেমেডি গুলো আমরা আস্তে আস্তে ভাববো। ঠিক আছে। আহ প্রচন্ড রকম লোনলিনেস থাকে। এটা হচ্ছে ন্যাট্রামের লেয়ারকে ওভারল্যাপ করে। ঠিক আছে। এখানে ন্যাট্রাম খুব ইম্পর্টেন্ট, কারণ হিলিয়াম আর ন্যাট্রামের অনেক কাহিনী ইম্পর্টেন্ট, মানে একরকম, এবং খুব বেশি পরিমাণ ভুল হয় ন্যাট্রামের সাথে। এটা দোষ আমাদের, কারণ আমরা নতুন রেমিডিকে ভয়ঙ্কর মনে করি, আমাদেরকে শেখানো হয় যে নতুন রেমিডির প্রুভিং ঠিক মতো হয় নাই। বাস্তব কথা হয়েছে, নতুন রেমিডির প্রুভিং হ্যানিমিনিয়ান প্রুভিং এর থেকে নতুন রেমিডির প্রুভিং এর কোয়ালিটি অনেক বেটার। আমি হ্যানিম্যানিয়ান প্রুভিং কে খারাপ বলতেছি না, কিন্তু যদি আপনি তুলনা করেন, রিয়ালি তুলনা করেন, আপনি দেখবেন এটা। ঠিক আছে। এবং সাথে হিলিয়ামে যেটা থাকে, প্রচন্ড রকম ইরিটেশন থাকে, অসম্ভব রকম ইরিটেশন থাকে ইমোশনালি। এবার এতক্ষণ আমরা মেন্টাল স্পিয়ারটা দেখলাম 200-এ। ইমোশনালি যখন আমরা হিলিয়ামকে দেখি, তখন আমরা দেখি, প্রথম যে জিনিসটা দেখি, যে এর টাইম পারসেপশন কমপ্লিটলি নাই থাকে। ঠিক আছে। আহ, ও আমার একটা রুগী ছিল, যে কিডনি রুগী ছিল। আহ ওনাকে আমি বলতেছি এটা কত বছর আগে শুরু হয়েছে, উনি আমাকে বলতেছে 2-3 বছর আগে শুরু হয়েছে। আর উনার যেই পরিবার পাশে বসা, উনি আমাকে বলতেছেন যে এটা প্রায় 18 বছর 20 বছর আগে শুরু হয়েছে। ডায়াবেটিস কন্ট্রোল করে করে এখানে আসা হয়েছে। টাইম পারসেপশন অলমোস্ট নাই হয়ে যায়। এটা হিলিয়ামের খুব বড় ও খুবই বড় ফিচার। ঠিক আছে। সেকেন্ড জিনিস হচ্ছে ফ্যাস্টিডিয়াসনেস। হিলিয়াম ইজ মোর ফ্যাস্টিডিয়াস দেন আর্সেনিক দেন নাক্সবাম। ঠিক আছে। সো কেন্টের ম্যাটেরিয়া মেডিকা, সরি, কেন্টের রেপারেটরি যদি দেখেন, দেখবেন যে ফ্যাস্টিডিয়াস এর মধ্যে নাক্স আর আর্সেনিক আছে, টু রেমেডিজ। এখন তো অনেক রেমেডি অ্যাড হয়েছে এখনকার যে সমস্ত রেপারেটরি, কিন্তু ওই একই কথা, যে আসলে হোমিওপ্যাথিক একটু বেটার অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। Kent is correct. Kent is always correct. Every entry is correct. Every entry is actually কি বলবো, এটার প্রাইসলেস। কিন্তু এখনকার সময়টা চেঞ্জ হয়ে গেছে। ইলিয়ামের ফ্যাস্টিডিয়াসনেস হিলিয়াম সিফিলিনামের থেকে বেশি ওসিডি সম্পন্ন। হিলিয়াম সিফিলিনামের থেকে অনেক বেশি ওসিডি সম্পন্ন। প্রচন্ড রকম অবসেসিভ কম্পালসিভ ট্রেট থাকে, এবং সেটা অটিজমের বাচ্চাদের মধ্যে অনেক বেশি পরিমাণ আসে। ঠিক আছে। হিলিয়াম
ক্যালকেরিয়ার চেয়ে বেশি ছোট ছোট জিনিস নিয়ে রাইখা যায়। কারণ কি, দেখেন, এই যে ইরিটেবিলিটি, ট্রিফলস, ট্রিফলস আমরা অ্যাকিউট মায়াজম পড়তেছি। এই যে ট্রিফলস, ট্রিফলস হচ্ছে ক্যালকে অ্যাকিউট মায়াজমের প্রথম কথা। ফ্যাস্টিডিয়াসনেস অ্যাকিউট মায়াজমের প্রথম কথা। ঠিক আছে? এই যে ফ্যাস্টিডিয়াসনেস আমরা পড়তেছি, এটা ফ্যাস্টিডিয়াসনেস অ্যাকিউট মায়াজমের মধ্যে কাজ করে। ফ্যাস্টিডিয়াসনেস অ্যাকিউট, খুবই অ্যাকিউট মায়াজমের ব্যাপার। তো তো ফ্যাস্টিডিয়াসনেস অ্যাকিউট মায়াজমের মধ্যে কাজ করে, এগুলা তো আমরা দেখলাম। এরপরে যখন হিলিয়াম 1M দেওয়া হয়, তখন হিলিয়াম এর রোগী আরো বেশি পরিমাণ ইমোশনালি কিউর হইতে শুরু করে। কিউরিটিভ, হিলিয়াম 1M কিউরিটিভ। রেমেডি ডোজিং এর মধ্যে কোনটা কিউরিটিভ, কোনটা মেনটেনিং, কোনটা সিমটম তুলে আনবে, এগুলা কিন্তু খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয়। এটা রুগী দেখতে দেখতে হয়, এটা কেউ আপনাকে বলে দিতে পারবে না। তো হিলিয়ামের যেটা হয়, 1M হিলিয়ামের 1M সবসময় কিউরিটিভ। হিলিয়াম সবচেয়ে বেশি ব্যবহার করা হয় 200 আর 1M। ঠিক আছে, 30-তে এখন আর আমরা ব্যবহার করি না, 201M সবচেয়ে বেশি ব্যবহার করি। তো কিউরিটিভ মানে হচ্ছে যে এখন সে কি করবে, আহ, মনে রাখবেন, স্বপ্ন, স্বপ্নতে যেটা হয়, স্বপ্নতে কিছু, যখন মানুষ উড়ার স্বপ্ন দেখে, যখন মানুষ উড়ার স্বপ্ন দেখে তখন তার প্যাথোলজি স্টার্ট হয়। বা যখন মানুষ দৌড়াইতেছে এইরকম স্বপ্ন দেখে, তার প্যাথোলজি স্টার্ট হয়। যখন মানুষ চোর, সরি, টাকা চুরি হয়ে গেছে এরকম স্বপ্ন দেখে তার প্যাথোলজি স্টার্ট হয়। যখন সে উড়ার থেকে পড়ে গেছে এটা দেখে, বা সে খুন হয়ে দৌড়াইতেছে, সে খুন হয়ে গেছে এটা দেখে, বা চোর ধরা পড়ছে এটা দেখে, তখন তার প্যাথোলজি পিকে থাকে। তারপরে তার 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 কি হয়, তার শরীর স্বপ্ন থেকে, তার মাথা থেকে স্বপ্ন চলে যায়। এই কারণে আপনারা যদি একটু ডিপ প্যাথোলজি পান, মোস্ট অফ দা টাইম আপনারা দেখবেন রুগী বলবে আমি স্বপ্নই দেখি না। ঠিক আছে? সো স্বপ্নের কিন্তু দুইটা স্টেজ, একটা হচ্ছে মানে সিকনেস শুরুর স্টেজ, একটা হচ্ছে সিকনেস যখন পিকে থাকে সেই স্টেজ। তাহলে এই ড্রিমস অফ ফলিং ফ্রম মাউন্টেন্স এন্ড প্লেন্স, ঠিক আছে, হ্যাঁ, এবং আহ, মানে টপ অফ দা মাউন্টেন, এটা সব স্পিরিচুয়াল এলিভেশন, এটা আমরা আমরা বিস্তারিত একটু পরে আমরা ব্যাখ্যা করব, এটার স্লাইড আছে। আচ্ছা, এখন আসেন ফ্লোটিং সেন্সেশন নিয়ে কথার আগে আমরা একটা স্লাইড আমি এখানে তৈরি করে দিই, কারণ এটা দরকার, যে আসলে গ্যাস জিনিসটা কি। লেট মি এক্সপ্লেইন ইউ দ্য গ্যাস। সো হোয়াট ইজ গ্যাস? সো হোয়াট ইজ গ্যাস? গ্যাস জিনিসটা কি? নোবেল গ্যাস, সরি, এটা লিখতে হবে নোবেল গ্যাস। বুঝেছে? আরে বাংলা হয়ে যাচ্ছে না। নোবেল গ্যাস। সো হোয়াট ইজ নোবেল গ্যাস? গ্যাস জিনিসটা কি? তো হিলিয়াম, হিলিয়াম, হাইড্রোজেনিয়াম, এই তারপরে নিয়ন, রেডন, জেনন, এই সমস্ত যে গ্যাসগুলি আছে পেরিওডিক টেবিলের 18 নম্বর স্টেজে, এর মোস্ট অফ দা টাইম এর ইলেকট্রন পূর্ণ থাকে। কথা বুঝছেন? যারা সায়েন্সের স্টুডেন্ট তারা ভালো বুঝবেন। মোস্ট অফ দা টাইম এর ইলেকট্রন পূর্ণ থাকে। যেই এর ইলেকট্রন পূর্ণ থাকে, তার আসলে আর কোনো কিছুর দরকার হয় না। এই কারণে হিলিয়াম, জেনন, রেডন, এই সমস্ত যে সমস্ত গ্যাসগুলো আছে, এদের কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়। প্রথম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এরা কারোর সাথে কমিউনিকেট করে না। দ্বিতীয় ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এরা কারোর সাথে মিশে না। আপনি হিলিয়াম মিশাইতে পারবেন না। আপনাদের মনে থাকা উচিত, আমি এক্স্যাক্টলি সূরাটার নামটা ভুলে গেছি, যখন আল্লাহ পাক কোরআন শরীফে 7 আসমান তৈরির বর্ণনা দিতেছেন, আমি এটা অনেক আগে পড়ছি, আমি সরি, ক্লাস 8 বা 9-এ পড়ছি, আই থিঙ্ক 94। তো যখন আল্লাহ পাক আহ, কোরআন শরীফে ইয়ের বর্ণনা দিতেছেন, এক্সকিউজ মি একটা সেকেন্ড। সো যখন আল্লাহ পাক কোরআন শরীফে আহ, ইয়ের বর্ণনা দিতেছেন, যে তখন উনি কি বলতেছেন, আপনারা, আমি এক্স্যাক্টলি সূরাটার নাম ভুলে গেছি কিন্তু আমার ইয়েটা মনে আছে। উনি বলতেছেন যে আমি এই ধুলাকে এবং ইয়েকে বলতেছি যে তোমরা আসো, অনিচ্ছায় হইলেও আসো।
এবং এইভাবে আমি কি করছি, সপ্তম 7টা আকাশ তৈরি করছি। ঠিক আছে? হ্যাঁ, এইটা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট কথা এখানে। আমি মুসলমান, আমি মুসলমানদের দিক থেকে ব্যাখ্যা করব। আপনি যদি হিন্দু হন, আপনি আপনার দিক থেকে ব্যাখ্যা করবেন, নো প্রবলেম। এটার ব্যাখ্যা দরকার। মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন বিগ ব্যাং থিওরি পড়ি, বিগ ব্যাং থিওরি কিন্তু কারেক্ট থিওরি না। বিগ ব্যাং থিওরি কেন কারেক্ট থিওরি না? কারণ হচ্ছে বিগ ব্যাং থিওরিতে মাল্টিভার্স সিস্টেম আছে। মাল্টিভার্স সিস্টেম মানে হচ্ছে এই পৃথিবীর পাশাপাশি কয়েকটা ইউনিভার্স আছে। প্রবলেম হচ্ছে যে যদি মাল্টিভার্স সিস্টেম থাকে, তাহলে যেটা হবে, এই দুইটা ইউনিভার্সের গ্র্যাভিটেশনে একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে এবং পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তো বিগ ব্যাং থিওরি এই কারণে সাইন্টিফিক না, বিগ ব্যাং থিওরি মিলানো যায় না। স্টিফেন হকিংও মিলাইতে পারেন নাই, তারপরের লোকজনও মিলাইতে পারেন নাই। কিন্তু আমরা জানি যে বিগ ব্যাং এর মতো যেটা তৈরি হয়েছিল, মানে আল্লাহ পাক যখন 7টা আকাশ তৈরি করেন, তখন আমাদের কাছে পৃথিবীতে মাত্র 2টা গ্যাস ছিল, এবং এই 2টা গ্যাস আলাদা আলাদা ছিল। প্রথম গ্যাসটার নাম হচ্ছে হাইড্রোজেন, সেকেন্ড গ্যাসটার নাম হচ্ছে হিলিয়াম।